তোমাদের কাছে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা আমরা অলরেডি মেসেজে তোমাদেরকে জানিয়েছি। মৃগাঙ্কো আমাদের স্টুডেন্ট 2019-এর গ্রুপ সিতে সিলেক্ট হয়েছে জয়েন্ট ভিডিওতে। ওর সাকসেস স্টোরি শুধু এখানেই থেমে নেই, ওকে এর আগেও আমরা সম্বর্ধনা দিয়েছি, বোধহয় কিছু তোমরা অনেকে ছিলে। ও মিসলেনিয়াসে অলরেডি ও সিলেক্টেড হয়ে বসে আছে। তো যাই হোক, আমরা ওকে আজকে এখানে পেয়েছি এবং তোমাদের সামনে ওকে রেখে আমরা ওকে ফেলিসিটেশন দেব, আমরা সম্বর্ধনা দেব এবং মৃগাঙ্কোর যে সাকসেস স্টোরি, সেই সাকসেস স্টোরিটা খুব শর্টে মৃগাঙ্কো শেয়ার করবে তোমাদের সঙ্গে। যেটা আমি বলবো তোমরাও সেটা ফলো করো। দেখো, আমরা রেগুলার ক্লাস করছি, রেডি হচ্ছি, সেগুলো তো ঠিকই আছে। তার সঙ্গে এই যে লিভিং এক্সাম্পল যেগুলো সামনে রয়েছে, এদেরকে ফলো করতে হবে। এরা কি স্ট্র্যাটেজিতে কাজ করছে, কিভাবে সাকসেসটা পাচ্ছে, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই টোটাল ব্যাপারটা খুব শর্টে আমরা করব, তারপরে আমাদের অ্যাজ ইউজুয়াল যেরকম ক্লাস হওয়ার ক্লাস হবে। এখানে আরো দুজন এমন ব্যক্তিত্বের মানুষ দাঁড়িয়ে আছে, তাদের কথা তো বলারই নেই কিছু আর। মানে তাদের পাশে যেতে গেলে মানে আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে অ্যাজ এ টিচার হিসেবে তাদেরকে আমরা পেয়েছি। প্রথম 2019-এর গ্রুপ এতে চূড়ান্ত সফলকারী স্টুডেন্ট, এখন স্টুডেন্ট না, অ্যাজ এ টিচার আমাদের WBRS, উনি রেভিনিউ অফিসার গুরুপদ দাস। আরেকজনকে আমরা পেয়েছি যেখানে হচ্ছে আমরা যারা একটু মারামারি করতে ভালোবাসি তাদের সেভ করতে কাজে লাগবে অ্যাজ এ ডিএসপি। আচ্ছা, আজকে না আমরা এখানে সবাই আছি ঠিক আছে, কিন্তু 3টে নক্ষত্র আছে। দ্যাটস অল। গুরুপদ স্যার গ্রুপ এ, ওসামা স্যার গ্রুপ বি, আর মৃগাঙ্কো শেখর স্যার গ্রুপ সি। তাহলে প্রথম আমরা ওনাদেরকে একটু বরণ করে নেব, কিছু ছোট্ট উপহার তাদের জন্য আমরা এনেছি। আচ্ছা, প্রথম আমরা WBCS 9 উনিয়ার WBRS 2019 এ গ্রুপের অফিসার গুরুপদ সরকার স্যারকে আমাদের ইনস্টিটিউশন বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে যত সামান্য কিছু উপহার দিয়ে তাকে আমরা বরণ করে নেব। এবং তাকে বরণ করে দিচ্ছে আমাদের সবার প্রিয় অজয় স্যার। স্যার প্রথমে ওনাকে উত্তরী করানো হচ্ছে। হাততালি কোথায়? হাততালি দাও। ফুলের তোড়া দিয়ে স্যারকে বরণ করে দিলেন। হ্যাঁ, আস্তে 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 ঠিক আছে। আগত এখানে ছাত্রছাত্রী ভাই বোন আমার যারা এখানে আসতে চলেছো, তোমাদেরকে সবচেয়ে শুভেচ্ছা আর অভিনন্দন। তোমরা এত দূর অবধি এসছো, তোমরা কেউ WBCS প্রিলিমসের স্টুডেন্ট, কেউ মেন্সের স্টুডেন্ট। তো তোমরা সবাইকে বলবো কি না, আমি এখানে কিছু বক্তৃতা দেবো না, জাস্ট তোমাদেরকে কয়েকটা কথা বলবো। তোমরা ধৈর্য ধরে থাকো, ভালো করে ধৈর্য ধরে থাকো। যেই পড়াটা পড়ছো সেই পড়াটা ভালো করে ফলো করো।
যে টিচাররা আছে এখানে, আমাদের রঞ্জিত স্যার আছেন, গুরুপদ স্যার আছেন, ওসামা স্যার আছেন, ওদেরকে ফলো করবে, ওরা তোমাদেরকে ভালোভাবে সব গাইড করে দেবে, কোনো অসুবিধা হবে না, নিজের ওপর বিশ্বাসটা হারাবে না। বারবার করে বলছি, লম্বা জার্নি, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, 4 বছর, 5 বছরও লাগতে পারে। কোভিডের সময় তো আরও অবস্থা এখন আরও তোমরা জানোই কী হচ্ছে। কিন্তু একটাই কথা বলবো, নিজেদের ওপর ভরসা রাখবে, ভয় পেলে চলবে না। হয়তো একবার প্রিলিমসটা ক্র্যাক হবে না, পরের বার ক্র্যাক করবে, মেন্স ক্র্যাক হবে না, পরের বার হবে, ইন্টারভিউতে যাবে, ফেল হতে পারো, কিন্তু কেউ কখনো কোনো ভয় পাবে না। আমি যেমন গ্রুপ এতে এসেছিলাম, তার আগে অবন্তি ফেল করে এসেছি। আমি এসএসসি থেকে, সিজিএল থেকে, রেল থেকে কিচ্ছু বাদ দিইনি, কোনো পরীক্ষার আমার কিছু বাদ নেই। এই জন্য একটা কথা বলবো, সব কিছু করবে, কিন্তু নিজের লক্ষ্যমাত্রাটাকে স্থির করবে আর নিজেকে শক্ত করে রাখবে। Thank you. It's an honor for me to be here. Thank Thank you, sir. Thank you, Academic Association. Parashar. Parasar, yes. Motivation, generally I cannot give motivation. The internal motivation is the best. Everyone has its own internal motivation. আমি এখানে গিয়ে মোটিভেশন দেবো, that would not be sustainable. ঠিক আছে, sustainable motivation is for your own. মিরগান কে একটা কথা বললো যে if you have your internal motivation, then only you can succeed, then only you can sustain for 3 years, for 2 years. मतलब এটা really 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারবে, but how can you be on the way, because if you have your internal motivation. ঠিক আছে, আর ম্যাম একটা কথা বললেন, দেখো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ইজ জাস্ট এ নাম্বার, দ্য র্যাঙ্ক ইজ জাস্ট এ নাম্বার, আলটিমেটলি we all are on the same level. ঠিক আছে, I, Mirgaonkar, Shatrupha, we all are on the same level. The rank doesn't matter, ultimately what matters is to work for the society. তাই তো বিবেকানন্দ কোটেশন কি আছে, service for the mankind is the service to the God. So ultimately we are on the same way. Rank is just a number. It's not group A, group B, group C. And thirdly, I am saying we all three are here. Any need, any help, if you guys, it would be our pleasure that if you can help you guys. If you any need you need, you just have a call, just have a communicate with us. We will always be there for you guys. ঠিক আছে? Sure. রঞ্জিত স্যার আরও আমার যারা এখন কলিগ আর আমার ফ্রেন্ড সামিন আর হচ্ছে দিগন্ত, আর তোমরা তো সবাই আমার ভাই বোন এবং সব তো ফ্রেন্ডও রয়েছে। ঠিক আছে, সবাইকে নমস্কার। এবং এই যে তোমরা আসছো এইখানে মানে এই প্ল্যাটফর্মে, এর জন্য সবাইকে ওয়েলকাম। তো এই সবাই সব কিছু বলে দিয়েছে যা কিছু করণীয় এই সাকসেসের জন্য। একটু সদরবা বেশি বলতে হবে, ভালো বলিস, একটু ভালো করে বল। কিছুই নেই, শুধুমাত্র একটা জিনিসই মাথায় রাখবে, যেমন অনেস্টি এখানে সবচেয়ে বেশি দরকার। যদি কেউ নিজেকে ফাঁকি দাও, ধরো তুমি এখন একটা মুভি দেখলে, মুভি দেখছো, পাশে একটা বই খুলে রেখেছো, তুমি দেখলে মুভি দেখে 8 ঘন্টা কাটিয়েছো, বইয়ের সঙ্গে 20 মিনিট কাটিয়েছো, অলরেডি 50 মিনিট, আবার একটু ভাবতে ভাবতে আরও 8 ঘন্টা চলে গেলো, 1 ঘন্টা 20 মিনিট। তুমি ভাবলে বাহ, আমি তো 1 ঘন্টা 20 মিনিট টেবিলে বসেছিলাম, ভালোই মনে হচ্ছে হলো, পড়াশোনাটা টাইম ওয়েস্ট করেছে কিছুটা। এবার পরের দিন তুমি হয়তো কোনো এক্সাম দিতে যাচ্ছ বা টেস্ট দিতে এসছো, তুমি দেখলে 5 না, হয়তো 10-এর মধ্যে 6 পেয়েছো। 6টা তোমার কোয়ালিফাই তুমি করলে, কিন্তু আলটিমেটলি তোমাকে সাকসেস পেতে হবে। সাকসেসের জন্য দরকার 7.5। এবার তুমি 1.5 নম্বর এখনো পিছিয়ে। কিছু কিছু জায়গাতে লোক ফলো করে না, অ্যাকচুয়ালি WBCS যদি 99.99 পাও, সেটাও ওই জিরোর ইকুইভ্যালেন্ট, কারণ 100 না হলে তোমাকে নেবে না। যে ছেলেটা ইন্টারভিউতে যাচ্ছে আর যে ছেলেটা পাস করছে, তার মধ্যে ডিফারেন্স বেশি থাকে না, কিন্তু থাকে শুধু কি ও পার্সোনালিটি টেস্টে ফেল করেছে, ও পার্সোনাল টেস্টে পাস করেছে, এইটুকুনো, পড়াশোনায় কোনো গাফিলতি থাকে না। আমি পিএসসিতে 6খানা ইন্টারভিউ দিয়েছি, আমি প্রত্যেকবারই ভাবতাম এবার হয়তো চাকরিটা পাবো, কিন্তু কিছুই হতো না। যখন রেজাল্ট হতো দেখতাম আমার নামটাই নেই। প্রত্যেকবার এরকম করতাম, করতে করতে লাস্টে একবার আমি এই বছর সত্যি বলে এই বছর ছেড়েই দিয়েছিলাম, যে এই বছর আর আমার হবে না। আমি 2020-র জন্য মানে যা কিছু করণীয় সমস্ত কিছু করছিলাম, যে 20টাই আমার লাস্ট অ্যাটেম্প, এটা আমি দেবো, যদি হয় হলো, না হলে আমি অন্য কিছুর জন্য ভাববো। মিডিলে আমি সবাইকে বলবো, দেখো সবাই যে WBCS অফিসার হবে এটাও কিন্তু ভাববে না, এটা বিট্রুথ, মানে শুনে নাও, এটা হয়তো শুনতে বাজে লাগে যেহেতু তোমরা এখন WBCS জন্য পড়ছো, কিন্তু সবাই যে WBCS অফিসার হবে এটা কিন্তু সত্য না। ঠিক আছে, কারণ এর জন্যই বলছি, তোমাদের কিন্তু আরও রাস্তা রয়েছে। কেউ হয়তো সিজিএল দেবে, কেউ হয়তো পুলিশে যাবে, বিভিন্ন যে সেক্টর রয়েছে সমস্ত জায়গায়। তোমার একটা প্রথমে তুমি একটা জায়গা এমন সিকিউর করো যেখান থেকে তুমি নিজেকে সার্ভাইভ করতে পারবে, তোমার ফ্যামিলিকে সার্ভাইভ করতে পারবে। তুমি যদি প্রথমে ধরো WBCS এর জন্য খাটছো, এবার তোমার বয়স অলরেডি 30 বা 28 বা 27, 26 যাই হোক হলো, আর এখন তো কন্ডিশন বুঝতে পারছো, কোভিডের জন্য আরও ডিলে হচ্ছে। ঠিক আছে, তো আমি বলবো সবাই সমস্ত পরীক্ষাগুলো দাও। কেউ এটা ভেবো না যে আমি WBCS দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, যার ইকোনমিক্যাল কন্ডিশন খুব ভালো
সে দাও, তার কোনো আমার কোনো আপত্তি নেই। কিন্তু যাদের একটু মানে নড়বড়ে রয়েছে তাদেরকে বলবো তোমরা সবাই অন্য অন্য এক্সামগুলো দাও যদি তোমার ক্যাপাবিলিটি থাকে। দেখা গেলো পুলিশে যাচ্ছ, তোমার হাইট কম আছে, তাহলে তুমি নিতে পারবে না। তুমি হয়তো ধরো আর্মিতে যাচ্ছ, সেখানে আরও একটু হাইট বেশি লাগে, সেটা হবে না। দেখা গেলো তুমি সিজিএল দিতে যাচ্ছ, বা সিজিএলে তোমার যে সিজিএল দিতে গেলে যেটুকু দরকার সেটাই তোমার মধ্যে নেই। তুমি ভালো ইংলিশ জানো না, তুমি ভালো ম্যাথ জানো না, তুমি সিজিএল দিতে গেলে ব্যাস আর্ধেক রাস্তায় গিয়ে তুমি আর কিছুই দেখছো না, চোখে অন্ধকার। তো এইগুলো করবে না। তুমি নিজেকে কোয়েশ্চেন করো যে আমি কতটুকু জানি আর আমি কি করতে পারি। নিজেকে কোশ্চেন করো, স্যারকে জিজ্ঞাসা করো, স্যার তোমাকে বলতে পারবে স্যার আমি ডাব্লিউবিসি দিয়েছি, আপনি একটু কিছু বলুন স্যার, আমি কি বলবো? স্যারকে তুমি জিজ্ঞাসা, স্যার কি কিছু তোমাকে বলতে পারবে? হ্যাঁ তোমাকে বলতে পারে, তুমি এইভাবে চলো, তুমি যেতে পারো। কিন্তু তুমি নিজেকে কোয়েশ্চেন করো যে তুমি যেতে পারবে কি পারবে না। এখন এমন ট্রেন্ড এসছে স্যার, সত্যি কথা বলতে, পাশের বাড়ির ধরো পাশে না, তবে দূর দূর গ্রামে কেউ শুনেছে যে ডাব্লিউবিসিএস অফিসার হয়েছে, ও ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেল, কি করে হলো? হয়তো টাকা দিয়ে পেয়েছে। আর এবার টাকা দিবে, ওর জমি জায়গা বাড়ি ঘর বিক্রি করলে ডাব্লিউবিসিএস শুরু করতে, গ্রুপ সির অফিসার হতে পারবে না। যদি ধরো তোমার গ্রামে 10 বিঘা জমি থাকে, তুমি কত টাকা বিক্রি করবে? গ্রামের জমির দাম বেশি হলো 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ। 10 বিঘা থাকলে 30 লাখ। তোমার তোমার দুটো ভাই আছে, একটা বোন আছে, তারাও তো নেবে। তোমার বাবা মা আছে, তোমার দিয়ে দেবে, সব দেবে না। তো কি করে পাবে তুমি? টাকা দিয়ে তো হবেই না। তো সেই জায়গাগুলো একটু ভাববে। অনেকে অনেক কিছু ভেবে চিন্তে চলে আসে, কিন্তু নিজেকে আগে ভাবো যে নিজের মধ্যে কি আছে, অন্যটা ভেবে লাভ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার। আমাদের ছাত্র জীবনের সবথেকে বড় আনন্দের দিন হচ্ছে যখন আমরা লেখাপড়াটা শেষ করে একটা সাফল্যের রাস্তা দেখতে পাই। যখন আমাদের সাফল্যটা আমাদের ঘরের দরজায় এসে আমাদেরকে করা নেয় যে আজ তোমার তপস্যা শেষ। ছাত্র জীবনটা একটা তপস্যারই মতো না, দীর্ঘ তপস্যা করে 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 তারপরে এসে আমরা একটা সাফল্য পাই। ঠিক এমনই একটা দীর্ঘ প্রতীক্ষার পর চূড়ান্ত পর্বতের শিখরে আরোহণকারী একজনকে আজ আমরা পেয়েছি। তিনি প্রচুর ব্যর্থতা তার জীবনে ছিল। ব্যর্থতাকে কখনো ভেঙে পড়েনি সে, বিপুল ব্যর্থতাকে নিজের জীবনের জেদ বানিয়ে নিয়েছে যে আজকের এই ব্যর্থতা আমার জীবনে একটা এমন পরিস্থিতি বা এমন একটা বিষয়বস্তুকে আমার হাতে এনে দিই যার জন্য আজকে যার পদক্ষেপে আমি চির আনন্দিত হতে পারবো, আনন্দিত করতে পারবো আমার পরিবারকে, আনন্দিত করতে পারবো আমার সমাজকে, এবং আনন্দের মাধ্যমে আমি তাদেরকে উপকার করতে পারবো। ছাত্র জীবন তো শুধু এটা নয় যে লেখাপড়া শিখলাম, এগিয়ে গেলাম, একটা সমাজের একটা জায়গাতে প্রতিষ্ঠিত হতে পারলাম, ব্যাস আমার দায়িত্ব কর্তব্য শেষ, সেটা নয়। আজকে ছাত্র জীবনের হাত ধরে উন্নতি হয় আমাদের সমাজের, উন্নতি হয় আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, উন্নতি হয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের এবং আমাদের পরিবার। সব থেকে বড় কথা আমাদের পরিবার, যেখানে আজকে পরিবার ছিল বলে আজ আমরা এখানে দাঁড়াতে পেরেছি। আজকে আমাদের এই পরিবারের জন্যই আজকে আমরা এতটা সাফল্যতার শিখরে পা দিতে পারি। তাদের যদি সাপোর্ট বা আমাদের পাশে থাকাটা যদি সবসময় না থাকতো তাহলে কিন্তু আজ এটা আমাদের সম্ভব হতো না। আজ আমরা পেয়েছি 2019-এ WBCS এর অন্তিম পর্যায়ের চূড়ান্ত সফলকারী গ্রুপ সি এর জয়েন্ট ভিডিও এবং তার র্যাঙ্ক 35 মৃগাঙ্ক শেখর দাসকে। সবার প্রথমে আমরা তার এই চূড়ান্ত সাফল্যের জন্য তাকে জানাই অনেক অনেক অভিনন্দন। স্যার আপনাকে অনেক অভিনন্দন আপনার এই সাফল্যের জন্য। ধন্যবাদ। আরেকটা কথা বলে দিই, স্যার কিন্তু আজ থেকে 2 থেকে 3 মাস আগে যে মিসলিনিয়াসের রেজাল্টটা বেরিয়েছিল সেখানেও কিন্তু স্যার সাফল্য অর্জন করেছেন, এবং তিনি একটা বড় মাপের মানুষ, আমরা এটা বলতে পারি, কারণ তার এই দীর্ঘ প্রতীক্ষা কিন্তু আজ শেষ হয়েছে। শেষ হয়তো হয়নি, হয়তো মানে আমাদের মনুষ্য জীবন এবং ছাত্র জীবনে কিন্তু চাওয়ার তো কোনো শেষ থাকে না, হয়তো পুরোপুরি এখনো শেষ হয়ে উঠতে পারিনি তার আর সাফল্যটা, কিন্তু তবুও আজকের এই যে দ্বিতীয়বারের যে চূড়ান্ত সাফল্য তার কাছ থেকে শুনে নেব আমরা কিছু কথা, যেগুলোর জন্য উপকৃত হবে আরো কয়েকশো ছাত্রছাত্রী, অনুপ্রাণিত হবে এই স্যারকে দেখে,
যে হ্যাঁ মানুষ চাইলে কি না করতে পারে, শুধু একটা নয়, পরপর দুটো, হয়তো আরো অনেক বড় কিছু, অনেক বড় সাফল্য তার জন্য হয়তো অপেক্ষা করছে। সেরকম ভাবে আজকে আমরা প্রথমে স্যারের কাছ থেকে জেনে নেব তার সাফল্যের সমস্ত মূল মন্ত্রগুলো। স্যার প্রথমে আপনাকে জানাই নমস্কার এবং আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। এবং আপনাকে কনগ্রাচুলেশন এত বড় একটা সাফল্য পাওয়ার জন্য। তাহলে প্রথম আমি জানতে চাইবো ঠিক কেমন লাগছে এখনো, মানে এই যে 2-3 মাসের ব্যবধানে একটার পর একটা বড় সাফল্য, আপনার কেমন লাগছে সেটা আগে শুনি, পরে জানবো যে উনি কিভাবে সাফল্যটা পেয়েছে। আগে স্যারের যে একটা অনুভূতি সেটা আগে একটু আমরা জানবো। স্যার আপনার মানে অনুভূতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। অনুভূতি হচ্ছে যে আমি যখন এই প্রিপারেশনটা নিয়েছিলাম তখন আমি ভাবতে পারিনি যে একের পর এক সাফল্য আমি পাবো, কেননা দীর্ঘমেয়াদী পরিশ্রমের ফল, সফরের ফলে যে এই পরিশ্রমটা পেয়েছি, এই যে সাফল্যটা অর্জন করেছি, সেটার জন্য আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাতে চাই, আমার শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ জানাতে চাই এবং শেষে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। আর এরপরে এটার তো অনুভূতিটাকে প্রকাশ করা যায় না, শুধু এটাই বলতে পারি যে এটাকে আমি পাথেও করে পরবর্তী যেই আমার মানে যেই এমটা আছে, যেটা WBCS গ্রুপের সার্ভিস, সেটার জন্য আমি যাতে আরো ভালো করে খাটতে পারি, সেই মোটিভেশনটা যাতে আমার কাছে থাকে, সেই জন্য আমি এই অনুভূতিটাকে কাজে লাগাতে পারি। তো এখানেই কিন্তু স্যারের শেষ নয়, স্যারের এখনো তো স্যার আমরা বলতে পারি যে আপনার যে মানে একটা প্রত্যেকটা স্টুডেন্টের একটা এইম থাকে যে আমি এই পর্যায়ে যেতে চাই, তাহলে সেই পর্যায়টা হয়তো এখনো আপনি পেয়ে ওঠেননি। তাহলে স্যারের জার্নি কিন্তু এখানেই শেষ নয়, হয়তো এখান থেকে আরেকটু শুরু, যে এবং নিজের প্রতি সেই কনফিডেন্সটা তৈরি হওয়া যে না আমিও পারবো, আমিও পারতে পারবো, যে একের পর এক ধাপ এগিয়ে যাওয়া। আচ্ছা স্যার, তাহলে প্রথমে মিসলেনিয়াস হয়ে গেল এবং তখনও আমরা স্যারের সাথে কথা বলেছিলাম এবং জানতে পেরেছিলাম তার মিসলেনিয়াসের অভিজ্ঞতা এবং তার পড়াশোনার প্রিপারেশনটা সে কেমনভাবে নিয়েছিল, কবে থেকে নিয়েছিল। ঠিক সেই রকমই আমরা, যেহেতু মিসলেনিয়াস আর BCS এর মধ্যে ডিফারেন্স খুব একটা না, তবুও আজকে যখন WBCS এর গ্রুপ সির একজন অ্যাজ এ জয়েন্ট ভিডিও অফিসার হিসেবে তিনি জয়েন করতে চলেছেন, তখন স্যারের কাছ থেকে আমরা জানতে চাইবো যে স্যার আপনি পড়াশোনাটা ঠিক মানে যখন WBCS এর পড়াশোনাটা শুরু করেছিলেন, আমরা সবাই জানি যে WBCS এর 4টে গ্রুপ থাকে, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C। আপনি কি ডিভাইড করে পড়াশোনাটা শুরু করেছিলেন নাকি 4টে গ্রুপের একসাথে আপনি প্রিপারেশনটা স্টার্ট করেছিলেন? দেখুন, আমি যখন WBCS-টা দিয়েছিলাম তখন আমার কাছে এটা ক্লিয়ার ছিল যে আমাকে যদি পেতে হয় WBCS গ্রুপের সার্ভিস হিসেবেই পেতে হবে। তো সেই জন্য আমি প্রিপারেশনটা স্টার্টই করেছিলাম অপশনালটাকে মাথায় রেখে, তারপরে শুরু করেছিলাম MCQ-গুলোকে ধরে। ধাপে ধাপে এগুলো ধরার পরে আমি বুঝতে পারলাম যে কোনখানে আমার স্ট্রেংথ, কোনখানে আমার উইকনেস। তো এরপরে আমি বুঝতে পারলাম যে আমার স্ট্রেংথগুলোকে আমি কাজে লাগাতে হবে, আর উইকনেসগুলোকে যত পারি বাউন্সারের মতন যদি আসে সেগুলোকে ঠুকে খেলতে হবে। তো সেই মতো আমি তখন বুঝতে পারলাম যে আমাকে WBCS গ্রুপের জন্য MCQ অ্যাজ ওয়েল এজ অপশনাল কি করে প্রায়োরিটি দিতে হবে। তো সেই মতো আমি দুটোকে কাজে লাগিয়ে প্রথম থেকেই হোল হার্টেডলি গ্রুপের সার্ভিসের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তো শেষে আমি 2018-তে ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করি, তো সেখানে আমি সাকসেসফুল হইনি, মেন্সে গেছিলাম, মেন্সে বসেছিলাম। তো 2019-এ যখন আমি মেন্সে ডাক পাই, তারপরে প্রিপারেশনটা ভালো ছিল, অপশনাল আমার হিস্ট্রি ছিল। শেষে 2019-এ গ্রুপের সার্ভিসেই আমি কল পেয়েছিলাম। গ্রুপেতে যখন হয়নি, শেষে আমার গ্রুপ সিতে জয়েন্ট ভিডিও হিসেবে পড়েছি। মানে স্যারের কিন্তু একবার গ্রুপ এতে স্যারের যেটা ড্রিম জব ছিল, যে গ্রুপ এতে একজন জব করার অ্যাজ এ অফিসার হিসেবে নিজেকে রাখা, স্যার কিন্তু অলরেডি ইন্টারভিউতে ডাকা আপনি পেয়েছিলেন। হয়তো কিছু একটা যেটা প্রত্যেকটা স্টুডেন্ট লাইফের হয়, মানে সাফল্যের শিখরে পৌঁছেও একটু স্লিপ আমরা কাটি স্টুডেন্টদের, মানে বারবার ব্যর্থতাই মানে আমাদেরকে চরম পর্যায়ে নিয়ে চলে যায়। আচ্ছা স্যার, আপনি তো বললেন যে আপনি MCQ থেকে স্টার্ট করেছিলেন। এবার যদি আপনার কাছ থেকে জানতে চাই যে এখন প্রচুর স্টুডেন্ট এই WBCS এক্সামটা এমন একটা এক্সাম হয়ে দাঁড়িয়েছে যে সবারই সব, যে হয়তো মানে সবার দ্বারা হয়তো পেয়ে হয়ে ওঠা হয় না, কিন্তু সবাই কিন্তু BCS এর এক্সামটা একবার দিতে চায়। এইরকম এখন প্রতি বছর নতুন নতুন প্রচুর স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এবং তাদের একটা লক্ষ্যমাত্রা থাকে যে একটু BCS এর এক্সামটা দেওয়া। এইরকম স্টুডেন্টসদের জন্য আপনি কি বলবেন যে তারা কিভাবে প্রিপারেশনটা শুরু করবে? তারা হয়তো কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা কেউ হয়তো কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। BCS কে আমাদের যখন পড়তে হয় তখন তো মানে BCS এর ম্যাক্সিমামটা ওভারঅল সব কিছু থাকে, তবুও আর্টস ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্টগুলো থাকে সেগুলো একটু বেশি থাকে, অন্য সাবজেক্টগুলো হয়তো সম পর্যায়ে সব কিছু যায়। তাহলে স্যার একজন ক্যান্ডিডেট যখন হয়তো সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবং সে যখন BCS এর প্রিপারেশনটা শুরু করবে, মানে একদম পুরো প্রথম, মানে আমরা যেটাকে বলি বেসিক ধাপ, সেটা তার কিভাবে করা উচিত? তো
সর্বপ্রথমে আমি তখন বলতে চাইবো যে ওদেরকে সিলেবাসটা ভালো করে দেখা উচিত। সিলেবাসটা আমাদেরকে সিলেবাস দেখে এটা বোঝা উচিত যে কোন পোর্শনটা আমি স্কোর করতে পারবো, কোন পোর্শনটা আমাকে ছাড়তে হবে। যেমন আমি যখন মানে WBCS এর প্রিপারেশন শুরু করি, তার আগে আমি কগনিজেন্টে আইটি সেক্টরে আমি জব করতাম। তো সেই জন্য আমার কাছে WBCS এর কোনো বেসিক আইডিয়া ছিল না। তো আমি যখন প্রিলিমসটায় বসি তার 2 মাস আগের থেকে আমি প্রিপারেশন শুরু করি। তো সেই জন্য আমি যতজন ছাত্রছাত্রী যারা আসতে চলেছেন, যারা বেসিক করে কমার্স হোক, সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড যেখানেই হোক, আমি বারবার একটাই কথা ফোকাস করব যে নিজের স্ট্রেংথটাকে চেনা উচিত। নিজের স্ট্রেংথ বলতে কোন কোন সাবজেক্টে আমি ফোকাস করতে পারবো। যেমন আমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডকে ধরি তাহলে বলবো যে আমরা হিস্ট্রিকে, জিওগ্রাফিকে, পলিটি, ইকোনমি এগুলোকে জোর দিতে পারি। তো যেমন যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডকে ধরি তাহলে আমি ধরবো সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে ম্যাথস, জিআই এগুলোকে দেখা উচিত। তো সেই মতো আমাদেরকে আমাদের স্ট্রেংথ বুঝে আমাদের নিজের অস্তিত্বটাকে বজায় রেখে ভালো করে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে একজন পুরো এক ফ্রেশ স্টুডেন্ট যে চাইছে যে BCS এর এক্সামটা দিতে, তার কিভাবে পড়াশোনা করা উচিত সেটা আমরা জানতে পারলাম। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে স্যারের কাছ থেকে যে মানে যখন আপনার এই প্রিপারেশনটা শুরু হয়েছিল, ব্যর্থতা এসেছিল? নিশ্চয়ই অনেক ব্যর্থতা পেয়েছি। আচ্ছা, ব্যর্থতা যখন আসে তখন পুরো মানসিকতা চেঞ্জ হয়ে যায়, মনে হয় সবকিছু ছেড়ে দিই, স্টপ করে দিই, যা হয় হবে, এরকম একটা বিষয় চলে আসে। সেই ব্যর্থতা থেকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি? একজন স্টুডেন্ট আবার নতুন করে একটা রেজাল্ট যখন বেরোয়, হয়তো 1 বছর 1.5 বছর পর যখন দেখা যাচ্ছে যে সে ফেল করে গেল, পারলো না, তখন মনে হয় যেন সব শেষ, আর কিছু করার উপায় নেই, এরকম একটা বিষয় আমাদের স্টুডেন্টস লাইফে চলেই আসে। তাই সেই ব্যর্থতার জায়গা থেকে আপনি কিভাবে ওভারকাম করেছিলেন? নিজেকে স্ট্রং রেখে আবার নতুন ইয়ারের জন্য স্টার্ট করেছিলেন কিভাবে? যেমন আমি যখন কগনিজেন্ট ছাড়ি তখন আমার ক্লিয়ার আইডিয়া ছিল যে আমাকে সরকারি জায়গায় ঢুকতে হবে, সরকারি একটা প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে হবে যেখানে আমি মানুষের কাজে কাজ করতে পারবো। কিন্তু তখন আমার WBCS হিসেবে আমার এমটা তৈরি হয়নি। তো যখন আমি দেখছিলাম যে WBCS এ আমি যাবো না, SSC তে যাবো, তো আমি সেখানে ঠিকভাবে মনস্থির করে উঠতে পারিনি। তখন একের পর এক পরীক্ষা দিয়ে গেছি, একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়েছি। যখন আমার সব স্টুডেন্ট, আমার সব বন্ধু বান্ধবরা একের পর এক ভালো জায়গায় ভালো প্যাকেজ পেয়ে চলে যাচ্ছে, ভালো ভালো জায়গায় সেটেল করছে, তখন আমি বুঝতে পারলাম যে এগুলোর থেকে আমাকে যদি নিজের জায়গায় ঠিক থাকতে হয় তো আমাকে আমার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছু ত্যাগ করতে হবে। সেই জন্য আমি বারবার সবাইকে বলবো যে এই মাত্র সময়, এই সময়তে যখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের কাছে লক্ষ্য স্থির হয়ে গেছে, তখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যত কিছু পারেন এগুলোকে একটু কিছু দিনের জন্য সাময়িকভাবে জন্য ত্যাগ করা উচিত। যেমন আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমার কাছে না ছিল ফেসবুক, না ছিল হোয়াটসঅ্যাপ, কিছুই ছিল না। তো সেই জন্য আমি বলতে পারবো তখন এই জন্য পারিপার্শ্বিক কি চলছে বাইরে সেখান থেকে আমি নিজেকে ডিটাচ করে নিয়েছিলাম, যাতে পুরো দমে পরের প্রিপারেশন, পরের এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারি। আর সাথে এটাই বলবো যে ফ্যামিলি যদি সাপোর্ট থাকে কোনো ব্যর্থতাই ব্যর্থতা মনে হবে না। একদম ঠিক কথা। মানে পরিবারের থেকে বড় বন্ধু আমাদের জীবনে আর কেউ হতে পারে না। সেটা আমাদের সুখে দুঃখে, ভালো খারাপ, ব্যর্থতাতে সব থেকে বেশি। মানে ব্যর্থতা পরে কিন্তু হয়তো আমাদের যখন একটা চাকরির ব্যর্থতা আসে তখন সোসাইটি থেকে অনেক কমেন্ট শুনতে হয় আমাদেরকে। আমাদের যারা বন্ধু বান্ধব থাকে তারাও কিন্তু একটু বাঁকা চোখে স্যার আমাদেরকে দেখে যখন আমাদের ব্যর্থতাটা চলে আসে। কিন্তু একমাত্র পরিবার, তাদেরই একমাত্র 100% বিশ্বাস থাকে নেক্সট টাইম আমরা পারবো, এর উপর বাইরে আর কিছু হয় না। আচ্ছা স্যার, আমরা এখন স্টুডেন্টসদের মনে একটা বিষয় এসে গেছে যে কোচিং ছাড়া কভার করা পসিবল নয়। এবার সেলফ স্টাডি আর কোচিং এই দুটোকে যদি আপনার বলা হয়, আপনি যেহেতু কোচিংয়ে ছিলেন, সেলফ স্টাডিতে কি কি সুবিধা বা অসুবিধাকে আমাদের ফেস করতে হয়, আর যদি আমরা কোচিংয়ে যাই কি কি সুবিধা বা অসুবিধাকে আমাদের ফেস করতে হবে যদি আপনি একটু বলেন। তো আমি প্রথমে শুরু করব সেলফ স্টাডির ব্যাপারে বলে। সেলফ স্টাডি যদি করতে হয়, যেমন আমাদের সময় ছিল, সেলফ স্টাডি করলে আমরা সিলেবাসটা ভালো করে নিজেদেরকে অ্যানালাইজ করতে পারবো। নিজেরা অ্যানালাইজ করলে নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস এগুলো বোঝার ক্ষমতা আমাদের তৈরি হবে। সেটা কিন্তু খুব দরকার। সেটা কিন্তু কোনো কোচিং কিন্তু প্রোভাইড করতে পারবে না। সেই কোচিংরা যেটা বলবে সেটা আমাদেরকে মাথায় নিতে হবে, কিন্তু ওদের মতন করে বুঝতে হবে, ওদের মতন করে ভাবতে হবে। কিন্তু আমাদের যদি সেলফ স্টাডি করতে পারি, সেখানে সেলফ স্টাডিতে আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড, যেটা এখন আমাদের WBCS এ যেগুলো তৈরি হচ্ছে, নতুন নতুন ধারার যে কোশ্চেনগুলো আসছে সেগুলোকে ট্যাকেল করতে আমাদের সুবিধা হবে। ওদিকে কোচিং এর সেন্টারের একটা সবচেয়ে বড় উদাহরণ হলো মক টেস্ট সিরিজ,
যে মক টেস্ট সিরিজটা আমাকে রীতিমতো হেল্প করেছিল। 2019-এ আমি অনেক রীতি ছাত্রছাত্রীরা যারা আমাদের সাথে একই সাথে অফিসার হিসেবে জয়েন করবেন তাদের সান্নিধ্য পেয়েছিলাম। সেই সান্নিধ্যে একটা জিনিস তৈরি হয়, তাতে কম্পিটিটিভ এক্সাম এনভায়রনমেন্ট একটা তৈরি হয়, তাতে আমি যে আরেকজনকে ছাপিয়ে যাওয়ার প্রয়াস করব, এই যে পজিটিভ অ্যাপ্রোচটা এটা আমাদের মধ্যে আসে। তখন পুনরুদ্যমে যেটা আমি বাড়িতে থেকে সেলফ স্টাডিতে যেই এনভায়রনমেন্টটা পেতাম না, সেটা কোচিং এখানে ভালোভাবে প্রোভাইড করতে পারে, সেটা একটা দিক। এটা একদম ঠিক কথা। বাড়িতে যখন আমরা সেলফ স্টাডি করছি কিন্তু আমাদের যতক্ষণ ইচ্ছা আমরা পড়লাম, বা হয়তো আমরা ব্রেক নিলাম, আমাদের ইচ্ছা মতো কাজটা আমরা করতে পারি। এবং আমাদেরকে যাচাই করার জন্য যে আমাদের প্রিপারেশনটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে, আদৌ কি আমি চাকরি পাওয়ার পর্যায়ে গেছি বা সেই যোগ্যতাকে আমি অর্জন করেছি, সেটা বোঝার জন্য একটা জায়গাতে আমাদের একটু যাওয়াটা উচিত, সেটা একটা কোচিং হোক বা কোনো গ্রুপ স্টাডি হোক। এবার আমরা জেনেছি যে স্যার কিন্তু বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনের একজন কৃতি স্টুডেন্ট। এবার স্যার প্রথমে আমি জানতে চাইবো যে একটু বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনে আপনি প্রথম কবে জয়েন করেছেন? আমি বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনে 2019-এর মেন্সের জন্য জয়েন করেছিলাম, মেন্সের মক টেস্ট সিরিজটা দিয়েছিলাম, সেখানে আমি WBCS এর ফার্দার প্রিপারেশনের জন্য ওখানে জয়েন করেছি। মানে ফার্স্ট কিন্তু স্যার এখানে এসেছিলেন মক টেস্ট পারপাস, দেন স্যার এখানটা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে পুরোপুরিভাবে আপনি এখানে জয়েন করেন। আচ্ছা স্যার, তাহলে প্রথম যখন আপনার মক টেস্ট, যখন আপনি তো এসেছিলেন মক টেস্ট হিসাবে, যে স্টুডেন্ট হিসাবে আপনি এখানে আসেনি, তখন কোন সাইটগুলো, যে বারাসাত একাডেমির কোন কোন সাইটগুলো দেখে মনে হলো যে আপনি এখানকার রেগুলার একজন স্টুডেন্ট হয়ে যাবেন? কারণ কোচিংয়ের কিন্তু অভাব নেই আমাদের এখানে, প্রচুর কোচিং সেন্টার আছে, নামজাদা কোচিং সেন্টার আছে, নাম নেই এমন কোচিং সেন্টারও আছে। তাহলে স্যার বারাসাতে যখন প্রথম আপনি মক টেস্টের জন্য আসলেন, এবং কোন সাইটগুলো, এই বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনে ঠিক কোন কোন সাইটগুলো আপনাকে এতটাই অ্যাট্রাক্ট করলো যে আপনি এখানে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে চলে আসলেন? তো বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনের মক টেস্ট সিরিজে যখন আমি ভর্তি হয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে এই রিসোর্সগুলো খুব দরকার। রিসোর্সগুলোতে কিভাবে গুছিয়ে পড়ার জিনিসটা, সেই জিনিসটা আমি বুঝতে পারিনি প্রথম দিকে, যেই জন্য আমার মনে হয় 2018 মেন্সে আমার কিছু খামতি থেকে গেছিল। তো সেই খামতিগুলো আমি ওভারকাম করার জন্য 2019 সালের জন্য প্রিপারেশনটা নিয়েছিলাম। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন জিএস বলতে যেটা আমাদের পেপার 4-এ আছে মেন্সে, সেখানে জিএসটা কিন্তু ভাগ ভাগ করে ম্যাটেরিয়ালটা তৈরি করে দেওয়া হয়। বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে সেই সাহায্যটা আমি পেয়েছিলাম, যেটা পরবর্তীকালে আমি মানে বিভিন্ন জিএস পোর্শনটাকে, যেমন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোকে ভাগ ভাগ করে আমি করতে পেরেছিলাম। তো সেই জন্য আমি এটাই বলবো যে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন ওই জিনিসটা আমাকে শিখিয়েছে, যেটার জন্য পরবর্তীকালে আমি সাফল্য অর্জন করেছি। আচ্ছা স্যার, তাহলে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনের টিচিং প্রসেসটা একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যে অনেক স্টুডেন্টস আছে যে তারা কোথায় যাবে, কি করবে ভেবে পায় না, একটু ফিডব্যাক জানতে পারলে তাহলে একটু সুবিধা হয়, মানে ভালো খারাপটাকে একটু বেছে নিতে সুবিধা হয় যদি আমরা সেই জায়গাটা সম্পর্কে একটু জানি। তাহলে স্যার, যদি আমরা টিচিং প্রসেসটা আপনাদের কাছ থেকে জানতে চাই, যে এখানে মানে কেমনভাবে একজন স্টুডেন্টকে রেডি করে দেওয়া হয় ভবিষ্যতের একজন WBCS অফিসার হিসাবে, যেহেতু আপনি একজন WBCS অফিসার, এবং আপনি এই কথাটার উত্তরটা সব থেকে ভালোভাবে দিতে পারবেন। আপনি যদি একটু বলে দেন যে কিভাবে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন স্টুডেন্টসদেরকে পুরোপুরি অ্যাজ এ WBCS অফিসার হিসাবে রেডি করে দেয়। সবচেয়ে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এমটা কি, সেই এমটাকে আগে যদি ভালো করে ধরে চলতে পারি, তখন টিচাররা কিন্তু পরপর আমাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু গাইড করে দেন। এখানে অনেকজন এক্সপিরিয়েন্স টিচার আছে, এখানে WBCS অফিসাররা আসেন, ওরা অনেক ভালোভাবে আমাদেরকে গাইড করতে পারেন। যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি, কয়েকটা স্টেপস, কয়েকটা নোটস, ডিফারেন্ট টাইপস অফ টেকনিক। এই টেকনিকগুলো আলাদা করে হয়তো অন্য জায়গায় পাবেন না, হয়তো আমাদেরকে অ্যানালিটিক্যাল মাইন্ড খরচা করে এগুলো বের করতে হবে, কিন্তু সেই সব জায়গাগুলো এখানে ভালো করে আমাদেরকে শেখায়। তো তারপরে আমাদের এখানে অপশনাল রাইটিংটা ছিল, তারপরে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ পেপারটা ছিল। আর ল্যাঙ্গুয়েজ পেপারে বিশেষ করে আমার জন্য এটা খুব কাজে দিয়েছে, কেননা আমার ল্যাঙ্গুয়েজ মিডিয়ামটা ছিল হিন্দি, যেখানে আমি হিন্দি ব্যাকগ্রাউন্ডের থেকে আমি আসছি। তো সেই জন্য এখানে এই কোচিং সেন্টার থেকে আমার অনেক কিছু পাওনা আছে। তো তাই জন্য বলবো যে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন শুধু যে MCQটা তৈরি করে তা না, তার সাথে আমার ল্যাঙ্গুয়েজ পেপারটাকে অনেক হেল্প করেছে। তাহলে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু স্যার এই সাফল্যের পিছনে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন। আচ্ছা স্যার, বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনের মক টেস্টের সম্পর্কে যদি আপনি বলেন, যে সেটা কিভাবে আপনাকে হেল্প করেছে? মক টেস্টের কথা যদি বলা হয়, তাহলে বলবো যে এখানে আমরা 14 থেকে 15খানা মক টেস্ট দিয়েছিলাম মেন্সের জন্য। তো সেখানে কম্পিটিটিভ ফিল্ড একটা যেমন আছে, টাইম লিমিটের ব্যাপারগুলো আছে, তার সাথে ভ্যারাইড কোশ্চেন যেই ব্যাপারগুলো আছে, এখন অ্যানালিটিক্যাল থেকে শুরু করে
নিউমেরিক থেকে শুরু করে সব রকম পোর্শন এখন কোশ্চেনগুলো কভার করা হচ্ছে WBCS এ। তো যে এখন দিনকে দিন আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে এক্সাম, তো তার জন্য আমাদেরকে মক টেস্টটাকেও সেইভাবে উন্নত করার জন্য, নিজেদেরকে উন্নীত করার জন্য এই মক টেস্টগুলো দেওয়া খুব প্রয়োজন। তো সেই জন্য এই প্রত্যেকটা পোর্শনে কিন্তু আমাকে আমার পেছনে আমার সাথে সারথি হিসেবে ছিলেন বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন। তাহলে স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনের মক টেস্টগুলো কতটা স্ট্যান্ডার্ড এবং এটা কতটা একজন স্টুডেন্টের জন্য কতটা ভ্যালুয়েবল অ্যাজ এ WBCS অফিসার হওয়ার জন্য। এবার স্যারের কাছ থেকে জানতে চাইবো যে স্যার WBCS এর যখন আপনি মানে মেইসটা যখন ক্লিয়ার হয়ে গেল, যখন তারপর আপনার ইন্টারভিউতে ডাক আসলো, ইন্টারভিউতে কেমন টাইপের কোশ্চেন আপনাকে করা হয়েছিল? আচ্ছা, তো আমাদের একটাই কথা বলবো, WBCS 2019-এর ইন্টারভিউটা একদম অন্যরকম হয়েছিল, কেননা এটা কোভিড পরবর্তী পিরিয়ডে যখন কন্ডাক্ট করা হয় তো এটা অনলাইনে সম্পূর্ণ করা হয়। তো অনলাইনে যখন আমাদের সাথে চেয়ারম্যান স্যাররা কথা বলেছিলেন, চেয়ারম্যান স্যার বিভিন্ন রকমের কোশ্চেন দিয়েছিলেন। মূলত এবারের ইন্টারভিউটা আগের ইন্টারভিউর থেকে অনেকটা আলাদা ছিল। যেমন এখানে অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো বেশি করা হয়েছিল। যেমন আমরা জানতাম যে গতে বাঁধা কয়েকটা কোশ্চেন আসতো, যেমন ওই কোশ্চেনগুলো কিন্তু এবারে আসেনি। যেমন আমাকে ব্লগ সম্বন্ধে বিভিন্ন জিজ্ঞেস করা হয়েছিল, সিচুয়েশন বেসড কোশ্চেন করা হয়েছিল। তো সেই জন্য আমার মনে হয় এগুলো খুব আমাকে হেল্প করেছে। আচ্ছা, তাহলে স্যারের কাছ থেকে জানতে পারলাম যে তার ইন্টারভিউ লেভেলটা কেমন ছিল, সেটাও আমরা স্যারের কাছ থেকে আমরা এখন জানতে পারলাম। এবার একটু যদি আমরা অন্য কিছুতে একটু ম্যাটার্সটাকে আমরা যদি একটু চেঞ্জ করি, তাহলে একজন আরেকটা কোশ্চেন আমার স্যারের কাছ থেকে খুব জানতে ইচ্ছা করছে যে একজন স্টুডেন্ট যখন তার বেসিক প্রিপারেশনটা স্টার্ট করছে, সে কি তখনই অপশনালটাকে নিয়ে মাথা ব্যথা শুরু করবে, বা অপশনালটাকে নিয়ে কি তার প্রিপারেশনটা তখনই স্টার্ট করবে, নাকি প্রথম 1-2 বছর সে দেখবে তারপরে অপশনালের কথা ভাববে? এই বিষয়টা যদি আপনি একটু বলেন। এটার জন্য আমি একটাই কথা বলতে চাই যে তার প্রত্যেকটা স্টুডেন্টকে তার নিজের লক্ষ্যকে স্থির করতে হবে। যেমন আমার যখন প্রথম থেকেই শুরু টার্গেট ছিল যে আমি WBCS গ্রুপ এ সার্ভিসের জন্য প্রিপারেশন নেব, তাই জন্য আমি আমার অপশনালটাকে ফোকাস করে এগিয়েছিলাম। তো তেমন অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা যেমন WBCS গ্রুপ সি কে ফোকাস করে এগোয়। তার সেখানে আমি একটাই কথা বলবো যে নিজের শক্তি কি, নিজের দুর্বলতা কি, সেগুলোকে চিহ্নিত করে তারপর অপশনালটাকে বাছাই করার জন্য। তো কেউ কেউ অনেকজন যারা WBCS গ্রুপ এ সার্ভিস বা গ্রুপ বি সার্ভিসের জন্য সিলেক্টেড হন, তারা কিন্তু প্রথম থেকে অপশনালটা শুরু করেন। আবার অনেকজন আছে যারা গ্রুপ সি সার্ভিসে প্রথমবারে সিলেক্টেড হন, তারা অপশনালটাকে ছেড়ে দিয়ে প্রিপারেশন করেন। তো একটাই কথা বলবো, যদি দিতে হয় নিজের মানে উন্নতি অবনতি, শক্তি দুর্বলতাকে দেখে তারপরে আমরা সবাই প্রথমে চাই যে একটু বড় কিছু পেতে, মানে WBCS এর গ্রুপের কথা এখানে আসছে যে সবার প্রথম আমরা সেটাকে পেতে চাই, এবং তার জন্য আমাদের অপশনালটা এসেনশিয়াল WBCS এর গ্রুপ এ অ্যান্ড ডি এর জন্য। এবার কেউ কোনো ক্যান্ডিডেট যদি সি আর ডি এর জন্য সে প্রিপারেশন নিতে চায়, তাহলে তখন অপশনালটাকে একটু সাইডে রাখলেও হয়। স্যার, আপনি যেহেতু বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনের একজন কৃতি ছাত্র, সেই জন্য আমি স্যারের কাছ থেকে জানতে চাইবো যে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন সম্পর্কে যদি আপনি কিছু বলেন, আগামী স্টুডেন্টসদের তাহলে খুব উপকার হবে। একটু কথা বলার আছে যে এখানে যতজন শিক্ষক মণ্ডলী আছে রীতিমতো আমাদেরকে হেল্প করেছে। আমার সাথে চিরকাল সারথীর মতন ছিল, বিভিন্ন জায়গায় হেল্প করেছে। তো এই যে একটা মানে পরীক্ষার ফেজ, যেখানে আমি প্রিলিমসের পর, মেন্সের পর, ইন্টারভিউর পর এবং সবশেষে সাফল্যের কথা আমি স্যারদেরকে জানিয়েছিলাম। তো এখানে শুধু পড়াশোনা না, সব কিছু অ্যাসপেক্ট এখানে তৈরি করে দেওয়া হয়। এখানে আমি মিসলেনিয়াসের ইন্টারভিউ প্রসেসের জন্য ভর্তি হয়েছিলাম, সেখানে ইন্টারভিউতে আমাকে ভালো করে গাইড করা হয়েছিল। এখানে সিদ্দিকী স্যার আছেন, নন্দিত স্যার আছেন। তো এনাদের গাইডেন্সের ফলে আমি খুব উন্নত বোধ করেছিলাম। তো একটাই কথা বলবো যে এখানে পড়াশোনা তো হবেই, তার সাথে নিজেকে যদি আমরা মানুষ হিসেবে গ্রো করতে পারি, তো সেটা আমাদেরকে খুব কাজে দেবে। একদম, সেটা আমরা স্যারের কাছ থেকে খুব ভালো করে জানলাম যে স্যারের জীবনে পড়াশুনো, পরিবার, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আর বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন একটা অন্যতম ভূমিকা রেখেছেন। স্যার কিন্তু বারবার একটা কথা বলেছেন যে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন হচ্ছে স্যারের জীবনে সারথীর মতো কাজ করে গেছে। তাহলে আমরা এটা থেকে জানতে পারলাম যে স্যারের আজকে চূড়ান্ত সাফল্যের মূল মন্ত্রটা কি, সেটা আমরা স্যারের কাছ থেকে খুব জেনে নিলাম। এবং স্যারের সর্বশেষ স্যারকে আবারও তার এই চূড়ান্ত সাফল্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা স্যার আপনাকে, এবং তার ব্যস্ততম সময় আমাদেরকে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।